আমি সার্জন কৃষ্ণরূপা মজুমদার, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি করোনাকালীন মহামারীতে যখন একজন রোগীও মারা যায় নাই, তখন থেকেই করোনা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ সে সময় অনেকেই আমার আত্মীয় স্বজনরা দেশের বাইরে ছিল, এখনও আছে। আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার বান্ধবী, আমার বন্ধুরা অনেকেই আছে, নিউ ইয়র্কে আছে, অস্ট্রেলিয়ায় আছে, সবারই আছে। তখন যখন ওদের কাছে শুনলাম যে আমাদের দেশের এই অবস্থা, আমাদের দেশের বাঙালিদের এই অবস্থা, তারা মারা যাচ্ছে, আমেরিকায় মারা যাচ্ছে এত বেশি, নিউ ইয়র্কে বিশেষ করে, তখন থেকে মনে হচ্ছিল যে আমাদের দেশে এটা কখন যেন হানা দেয়। তো এখন একটা মহা দুর্যোগের মধ্যে আমরা সময় পার করছি, করোনা যুদ্ধ, করোনা মহা দুর্যোগের মধ্যে আমরা বাস করছি। কারণ একে তো করোনা, তার মধ্যে ঘূর্ণিঝড়, প্রতিদিন ঝড় হচ্ছে, এর মধ্যে সামনে ডেঙ্গু প্রাদুর্ভাবের একটা আশঙ্কা তো থাকেই প্রতি বছর। সব কিছু মিলিয়ে যেন আমরা একটা কঠিন সময় পার করছি। ঠিক এই মুহূর্তে কিছুটা সুখের খবর হলেও কিছুটা ইফেক্টিভ একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি। আমি আপনাদেরকে প্লাজমা থেরাপি নিয়ে কথা বলেছি, প্যাক্সেল ভলিউম নিয়ে কথা বলেছি, রক্ত নিয়ে কথা বলেছি, রক্তদান কীভাবে করতে হয়, থ্যালাসেমিয়া, ক্যান্সার রোগীদের কার কখন কোন রক্ত, এক রক্তের মধ্যে কত উপাদান থাকে, কাকে কখন কিভাবে দিতে হয়, কতটুকু রক্ত কিভাবে দিতে হয়, সব কিছু বলেছি। আজকে আমি আপনাদেরকে বলবো অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, যেটাকে বলা হয় রক্ত জমাট যেন না বাঁধে সেই থেরাপি, যেটাকে আমরা বলি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। যে থেরাপি দিলে রক্ত জমাট বাঁধে না। একবার মনে করে দেখুন তো, আপনার সারা শরীরে রক্ত পরিচালিত হচ্ছে। আপনার সারা শরীরে 5 থেকে 6 লিটার যে রক্ত আছে, সেটা হার্টের মাধ্যমে অক্সিজেন বাহিত রক্ত সারা শরীরে মাথা থেকে পায়ে পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত রক্ত চলাচল করছে, যার কারণে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে। আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, হাত নাড়াতে পারছি, সমস্ত কিছু আমরা পাচ্ছি। শুধুমাত্র রক্তটা তরল অবস্থায় আছে জন্য, তার ঘনত্ব বজায় রেখে সে আছে। কিন্তু যখন এই রক্তটা জমাট বেঁধে যায়, তখন বিভিন্ন অর্গান ফেলিওর হয়। যেমন আমরা অনেকে সময় বলি যে তার হার্ট ব্লক হয়ে গেছে, তার বাইপাস করতে হবে। তার মানে তার হার্টের কোনো ধমনীতে রক্ত জমাট বেঁধে গেছে, বা তার কিডনি ফেলিওর হয়েছে, তার মানে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, বা ARDS ডেভেলপ করেছে, বিভিন্ন অর্গান ফেলিওর করেছে, তার মানে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এই যে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ইদানিং রিসেন্ট যে সমীক্ষাটা, সেটাই দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফুসফুসে নিউমোনিয়ার কারণেই মানুষ মারা যাচ্ছে না করোনা রোগে, ফুসফুসে আক্রান্ত হওয়ার জন্য না। করোনা শুধু ফুসফুসকেই আক্রান্ত করছে না, সেটা রক্তে কে জমাট বেঁধে বিভিন্ন অর্গানকে, হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, যেগুলো ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, ব্রেন, সেগুলোকে রক্ত জমাট বাঁধাচ্ছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমি 15ই মে আমার একটা থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক একটা স্পিচে আমি বলেছি, খুব ভালোভাবে বলেছি। আমি জানি না আপনারা কতখানি বুঝতে পেরেছেন, সে বিষয়টা নিয়ে আবার একটু বলছি। সেটা হচ্ছে যে রক্তে যে রক্ত চলাচল করে সারা শরীরে, সেখানে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন থাকে। করোনা ভাইরাস গিয়ে সেই হিমোগ্লোবিনটাকে অ্যাটাক করে, এবং হিমোগ্লোবিনটাকে সাথে যে অক্সিজেন থাকে, সে অক্সিজেনটাকে অ্যাটাক করে হিমোগ্লোবিনকে আলাদা করে দেয়। হিমোগ্লোবিন তখন অক্সিজেন ছাড়া চলতে পারে না। অক্সিজেন একটা হিমোগ্লোবিনের বাহক হিসাবে কাজ করে। যেমন আমরা মা বাবা ছাড়া চলতে পারি না, আমাদের খুব কষ্ট হয়, ঠিক হিমোগ্লোবিন অক্সিজেন ছাড়া চলতে পারে না, সারা শরীরে অক্সিজেন সাপ্লাই দিতে পারে না।
অনেকে বলে না হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, তার কারণ হচ্ছে যে সুগার কমে যায়, মাথায় অক্সিজেন কমে যায়, ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যায়। ফুসফুসে অক্সিজেন সাপ্লাই যখন কমে যায় তখনই তো একটা রোগী মরণাপন্ন হয়ে যায়। তখন অক্সিজেন লাগে, ভেন্টিলেশন লাগে, তখন নেবুলাইজেশন লাগে, ইনহেলার লাগে, অনেক কিছু লাগে। ঠিক তেমনই ব্রেন স্ট্রোক করার সময় অনেক হার্টের রোগী আছে যারা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ইউজ করে থাকে, যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, যাদের হার্ট ব্লক আছে, যাদেরকে রিং করানো হয় বা যাদের বাইপাস করা হয়, তাদেরকেও কিন্তু রক্তটা তরল রাখার জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়া হয়। ঠিক এই মুহূর্তে এই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা যে করোনা ভাইরাসের ক্ষেত্রে, আক্রমণের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা সফলতা বয়ে আনতে পারে, এটা কে বলতে পারে? অলরেডি এই থেরাপিটা আমেরিকাতেও শুরু হয়ে গেছে এবং ইন্ডিয়াতেও শুরু হচ্ছে বা হবে, এবং এটা নিয়ে নিবিড় গবেষণা চলছে। প্রতিদিন করোনা ভাইরাসকে নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং বিজ্ঞানীরা বিভিন্নভাবে ডায়াগনোসিস করছে এবং বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি চালু করছে। শুধু যে অক্সিজেন এবং ভেন্টিলেশন এবং অক্সিজেন নেবুলাইজেশন এর মাধ্যমেই যে শুধুমাত্র করোনা থেকে মুক্তি পাওয়া যাবে, বিষয়টা ঠিক এরকম না। তবে কোনো কিছুই সফলভাবে বলা সম্ভব নয়, যেহেতু অনেক কম সময় যেটা দিয়ে কাজ চালানো যাবে, যেটা দিয়ে রোগীর জীবন বাঁচানো যাবে, সেটার উপরেই আমাদেরকে উপরওয়ালার উপরে, সৃষ্টিকর্তার উপর ভরসা করে সেই চিকিৎসা পদ্ধতিটা আমাদেরকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে এবং সেই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে হবে যেটা রোগীর জন্য হার্মফুল না। ইদানিং একটা সমীক্ষায় বলা হয়েছে যে ইতালিতে যখন অনেক রোগী মারা যাচ্ছে, যখন আর কোনো কন্ট্রোলের মধ্যে ছিল না, তখন সে রোগীগুলোকে 50টা রোগীর পোস্টমর্টেম করা হয়েছিল এবং 50টা রোগীর শবদেহ ব্যবচ্ছেদ করা হয়েছিল, যেটাকে আমরা বলি পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়েছিল। তখন সেখানকার চিকিৎসকরা দেখেছে, ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকরা দেখেছে যে তাদের রক্তনালীতে, ফুসফুসের রক্তনালীতে, 50 জনের ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বাধা পাওয়া গেছে, সেজন্যই তারা মৃত্যুবরণ করেছে এবং তাদের করোনা পজিটিভ ছিল। আমাদের দেশে কোনো করোনা পজিটিভ রোগী যদি মারা যাচ্ছে এবং যে রোগীর কোনো করোনা উপসর্গ আগে নাই, অ্যাসিম্পটোমেটিক, হঠাৎ করে বলছে যে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে, হঠাৎ করে হার্ট ফেলিওরে মারা গেছে, সামান্য হাঁচি কাশিতে মারা গেছে, আমরা তাদেরকে করোনা হিসাবে আমরা ট্রিট না করলেও তাদের বডিটাকে কিন্তু করোনা পজিটিভ হিসেবে ট্রিট করছি এবং তার সৎকার বা শবদেহ শেষকৃত্যটা তাদেরকে করোনা হিসেবে ট্রিট করেই কিন্তু তাদেরকে আমরা শেষকৃত্যটা সম্পন্ন করছি। কিন্তু আমরা এ পর্যন্ত কোনো রোগী, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির কিন্তু আমরা কোনো পোস্টমর্টেম করিনি, যে আসল তথ্য খুঁজে আমরা বের করতে পারিনি যে কি কারণে সে করোনা আক্রান্ত রোগীটা কেন, মানে কোন কারণে মারা যায়। ময়নাতদন্ত এমন একটা রিপোর্ট যেখানে হার্ট, লাং, ফুসফুস, কিডনি বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবচ্ছেদ করে বা কেটে দেখা হয় যে কি কারণে সে মারা গেছে। যে পরিবারের স্মৃতি আছে, এটা অনেক কষ্টকর একটা স্মৃতি। তো ইতালিতে যখন দেখা হলো যে একজন করোনা রোগীর যখন পোস্টমর্টেম করা হলো, তখন দেখা গেল যে রক্ত জমাট বেঁধে সে মারা গেছে। 50টা করোনা আক্রান্ত মৃত ব্যক্তি পোস্টমর্টম করা হয়েছে। তারপরে যখন এই সমীক্ষা থেকে বের হয়ে আসলো যে করোনা আক্রান্তের কারণ শুধু নিউমোনিয়া না, বা ফুসফুস না, বা লাংস না, অন্যান্য অর্গান ফেলিওর হতে পারে, সেটা রক্ত জমাট বাঁধার কারণে, তখন অবশ্যই আমাদেরকে ওই জায়গাটায় অ্যালার্মিং হতে হবে। এ কারণেই যে আমরা যদি প্লাজমা থেরাপির কথা চিন্তা করতে পারি, অক্সিজেনের কথা চিন্তা করতে পারি, ভেন্টিলেটরের কথা চিন্তা করতে পারি, তাহলে কেন অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি না? অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি রক্তকে তরল করতে সাহায্য করছে। অলরেডি ইতালিতে এই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি
এই চিকিৎসা সেবাটা দিয়ে তারা অনেক সুফল পেয়েছে এবং এই বিস্তৃতিটা অনেক দেশে চলে গেছে, তারাও এটা করছে এবং তারাও সুফল পাচ্ছে। তবে কোনো ডেটা নেই, কারণ ডেটা করার জন্য একটা সময় লাগে। তো এখন এটা যদি হয়ে থাকে বা এটার 50টা রুগীর যদি পোস্টমর্টম করে এটা বের হয়ে এসছে যে রক্ত জমাট বাঁধার কারণেই করোনা রোগী মারা যাচ্ছে, শুধুমাত্র ফুসফুসে আক্রান্ত হওয়ার কারণে না, কারণ ফুসফুসে রক্তনালীতেও রক্ত জমাট বাঁধছে। তাহলে আমরা যদি এই মুহূর্তে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিয়ে থাকি রুগীদেরকে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি অনেক রুগীদেরকেই দেওয়া হয়ে থাকে, তার মধ্যে হার্টের রুগীদেরকেই মেনলি দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা যদি দিয়ে থাকি তাহলে সে রক্তটা জমাট বাঁধবে না এবং কোনো অর্গানে রক্ত জমাট বাঁধবে না এবং কোনো রোগীও মারা যাবে না। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির জন্য ওষুধ পাওয়া যায়, যেমন হেপারিন, ওয়ারফারিন, এ ধরনের অনেক ওষুধ পাওয়া যায়। যখন কোনো ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের কোনো সমস্যা বা বাইপাস হলো একটা রুগীর বা হার্ট ব্লক হলো, হ্যাঁ, তার আগে কিন্তু এই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা দেওয়া হয়। শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি বা ওয়ারফারিন এবং হেপারিন থেরাপি, এগুলো দিয়ে কিন্তু রক্তটা তরল করে তারপরে অপারেশনে যাওয়া হয় এবং অপারেশন করার পরে আবার অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা কিছুদিনের জন্য রাখা হয়। এবং যারা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি পায় তারা, আমরা যখন কোনো অপারেশন করি তাদেরকেও আমরা বন্ধ করে দিতে বলি যে আপনি অপারেশনের 5 থেকে 7 দিন আগে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা বন্ধ করে দিতে, আলাদা প্রোটোকল গেল। তাহলে আমরা কেন এখন অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি আমরা চালু করতে পারবো না? আমার মনে হয় এই বিষয়টার দিকে অবশ্যই আমাদের চিকিৎসকদের এবং আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের, বিশেষ করে কার্ডিওলজিস্ট এবং করোনা নিয়ে যারা কাজ করছেন, আমরা কাজ করছি, তাদের সবারই এই বিষয়টা একটু আমলে নেওয়া উচিত। প্লাজমা থেরাপির মতো অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিও যে করোনা রোগীর উপসর্গর ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে এবং রোগীকে বাঁচিয়ে তুলতে পারে, শুধু অক্সিজেন এবং ভেন্টিলেটর নয়, এটাও যে একটা কার্যকরী সফলতা বয়ে নিয়ে আসতে পারে, এটা কিন্তু আপনি 100% নেগেটিভলি চিন্তা করতে পারেন না। কারণ এটা নিয়ে অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অলরেডি চিন্তা করে দিয়েছে এবং অলরেডি তারা এই কাজটা শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, এটা দেওয়ার আগে প্রতিটি রুগীর আগে কিছু টেস্ট করে দেখতে হবে, খুব সামান্য টেস্ট, হ্যাঁ, ডি ডাইমার টেস্ট করে দেখতে হবে, ফিব্রিনোজেন, প্রথমিক, এই টেস্টগুলো করে দেখতে হবে তার রক্ত জমাট বাঁধার প্রবণতা কেমন। যদি কারো ডি ডাইমার টেস্ট করে দেখা যায় যে তার রক্ত জমাট বাঁধার প্রবণতাটা বেশি, তার ক্ষেত্রে কিন্তু এই হেপারিন বা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা স্টার্ট করা যায়। আমি অনেক মেডিকেল টার্ম ব্যবহার করে ফেলছি, এইটা আমার এই ভিডিওটা জনগণকে সচেতন করার জন্য, তবে এবং জনগণকে যাতে আতঙ্কিত না হয় যে এই প্লাজমা থেরাপি অক্সিজেন নাই, কোনো জায়গায় ভেন্টিলেটর নাই, আমার রোগী বাঁচবে কিভাবে। কিন্তু অক্সিজেন এবং ভেন্টিলেটরের বাইরেও যে কিছু থেরাপি এখনো বিভিন্ন জায়গায় চলছে, ট্রায়াল বেসিসে না, এটা বিভিন্নভাবে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোও কিন্তু ভেন্টিলেট করা সবাইকে জানানো একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি সারাটা দিন আমার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, টেলিমেডিসিন এবং অন্যান্য জায়গায় রুগীদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন জার্নাল করছি, বিভিন্ন করোনা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা কি ট্রায়াল থেরাপি দিচ্ছে সেগুলো নিয়েও কিন্তু আমি কাজ করছি। সেটা আমি আমার দেশকে বাঁচানোর জন্য, আমার দেশের মানুষদেরকে বাঁচানোর জন্য, কারণ সবাইকে সচেতন করার জন্য, এটা একটা দায়িত্ব চিকিৎসক হিসেবে বলে আমি মনে করি। তো এই জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট, প্লাজমা থেরাপির মতো অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিও কিন্তু একটা এমন থেরাপি যেটা দেখা যায় যে যখন রুগীর স্যাচুরেশন ফল করছে, যখন 80-র নিচে চলে আসছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, সে পালস অক্সিমিটার নিয়েও আমি কথা বলেছি আমার সার্জন কৃষ্ণরূপা মজুমদার পেজে বা ইউটিউব চ্যানেলে। যখন দেখা যাচ্ছে তখন যখন ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে বা অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, অনেকে হাউতাশ করে মানে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে এখানে তো অক্সিজেন নাই বা অক্সিজেন সিলিন্ডার নাই, তাহলে আমার রুগীকে বাঁচাবো কি করে। যখন যাদের ভেন্টিলেটরে চলে যাচ্ছে বা অক্সিজেন নেওয়ার প্রয়োজন পড়ে যাচ্ছে, তখন অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি দিয়ে খুব একটা লাভ পাওয়া যাবে না, কারণ অলরেডি তার রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেছে, করলেও খুব একটা সফলতা পাওয়া যাবে না। কিন্তু মডারেট একটা করোনা পজিটিভ যখন রুগী, কোভিড-19 পজিটিভ যখন রুগী মডারেট কন্ডিশনে থাকছে, হ্যাঁ, হঠাৎ করে তো শ্বাসকষ্ট শুরু হচ্ছে, কিন্তু যখন আগে জ্বর বা অন্যান্য হাঁচি কাশির যখন উপসর্গগুলো দেখা যাচ্ছে, তো মডারেট
স্টেজে আছে, স্টেজের মডারেট কন্ডিশনে আছে, তখন যদি তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিতে পারি বা হেপারিন থেরাপি বা ওয়ারফেরিন থেরাপি আমরা দিতে পারি, তাহলে রক্তটা তরল হয়ে যাবে। তখন আর সেই করোনা ভাইরাসকে রক্ত অক্সিজেনকে ঠেলে দিয়ে রক্ত জমাট বাঁধাতে পারবে না। আর রক্ত জমাট না বাঁধাতে পারলে ব্রেনের যে সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে সারা শরীরে, আপনারা যদি গুগল সার্চ করে দেখেন একটা মানব দেহের রক্তনালীর ছবি আমি দেখবেন যে কোটি 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 রক্তনালী বিছিয়ে আছে, মানে কোল্যাটারাল সার্কুলেশন, মানে একটা নষ্ট হলে আর একটা সাপ্লাই দিচ্ছে, একটা নষ্ট হলে আর একটা সাপ্লাই দিচ্ছে। কিন্তু হার্টেই যখন ব্লক করে ফেলছে, যখন মেজর ভেসেলসগুলো, অনেক বড় বড় ধমনীগুলো এবং কিডনির যে ধমনীগুলো যখন এটাকে ব্লক করে ফেলছে এই করোনা ভাইরাস রক্ত জমাট বেঁধে, তখন তো আর অর্গানগুলোকে আমরা বাঁচাতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু হেপারিন থেরাপি কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে অনেক আশাবাদ শুধু আমি ব্যক্ত করছি না, এটা ইন্ডিয়াও আশাবাদ ব্যক্ত করছে এবং এটা ইতালিতেও অলরেডি সফলতাও অর্জন করে ফেলেছে এটা নিয়ে। এবং অলরেডি তারা বিভিন্ন রোগের, যাদের হার্টের রোগী, যাদের 75 বছর বয়সের বেশি, যাদের এরকম হার্টের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে ডি-ডাইমার টেস্ট করছে যাদের রক্ত জমাট বাঁধার প্রবণতা কেমন, এবং যাদের ফিব্রিনোজেন, এই ধরনের অনেকগুলো টেস্ট করা শুরু করে দিয়েছে। তো আমরা কেন এটা চিন্তা করব না? তো এইটা অক্সিজেন এবং ভেন্টিলেশন দেওয়ার আগেই যদি আমরা প্লাজমা থেরাপির পাশাপাশি যদি আমরা এই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি বা হেপারিন বা ওয়ারফেরিন থেরাপি আমরা চালু করতে পারি, তাহলে রক্ত জমাট বাঁধবে না। তাহলে এই রক্ত জমাট বাঁধা যে করোনা ভাইরাস যখন ফুসফুসে চলে গিয়ে ফুসফুসের যে রক্তনালীগুলোকে জমাট বেঁধে অক্সিজেন যখন ফুসফুসে যখন রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তখন পুরো ফুসফুসটা ব্লক হয়ে যাচ্ছে, তখন অক্সিজেন এবং ভেন্টিলেশন কোনোভাবেই কাজ করছে না, শুধু অক্সিজেন স্যাচুরেশনটা ফল করছে, তখন ফুসফুসটা ফেলিওর করছে। ফুসফুসটা ফেলিওরে যদি নিঃশ্বাসই নিতে না পারে, তখন সবাই ভাবছে যে নিউমোনিয়া এবং ফুসফুসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু না, তার সাথে আরো মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে। ইতালিতে 50 জনের পোস্টমর্টম এবং ময়নাতদন্ত করে এই তথ্যই পাওয়া গেছে। এই তথ্যের উপর ভিত্তি করে অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং তারা অনেক সুফল পাচ্ছে এটার উপর ভিত্তি করে। এবং দেখা যাচ্ছে যে তখন যে ব্রেনের যে ভেসেল আছে বা ধমনী আছে, হার্টের, কিডনি এবং হাতের নখের ডিজিটাল এই জায়গাটাও কিন্তু একটা ওয়ারফেরিন বা হেপারিন থেরাপি কাজ করবে রক্ত না বাঁধার ক্ষেত্রে। তাহলে দেখা যাবে যে বডিতে অনেক র্যাশ উঠতে পারে, সে র্যাশগুলো উঠবে না, তার মানে সে ছোট ছোট ভেসেলগুলো ধরেছে। এইভাবে ছোট ছোট ভেসেলগুলো যখন ধরে ফেলবে, তখন আস্তে আস্তে বড় ভেসেলগুলোকে ব্লক করবে, তখনই তো একটা রোগী মারা যাবে। তাই এই জন্য আমি বলবো যে দিস ইজ ডকুমেন্টেড এবং এইটা বিভিন্ন জার্নালে পাওয়া গেছে। আমি এই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি এ কারণেই যে প্লাজমা থেরাপির পাশাপাশি অক্সিজেন এবং ভেন্টিলেশন নিয়ে আমরা যে এত কিছু কথা বলছি, এত কিছু চিন্তা করছি, তার পাশাপাশি রক্ত যাতে জমাট না বাঁধে সেই জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি এবং তার আগে এফডিআর টেস্ট এবং এই হেপারিন বা ওয়ারফেরিন নামে যে অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর উপর আমরা অবশ্যই দৃষ্টিপাত করতে পারি। আমরা অবশ্যই রোগীদের কথা চিন্তা করে এই জায়গা থেকে আমরা কখনোই পিছুপা যদি আমরা হয়ে থাকি বা আমরা যদি কোনো রকমের কোনো ধরনের আমরা কোনো অবহেলা, আমি বলবো না, আমরা কর্ণপাত না করে থাকি, তাহলে আমার মনে হয় যে কিছু লোক হয়তো এ কারণেই মারা যাবে। আর যদি এই থেরাপিটার কথা চিন্তা করে থাকি, তাহলে আমার ধারণা ইতালির মতো আমাদের দেশে আরও কিছু মানুষ বেঁচে যাবে যদি আমরা সঠিক সময় দিয়ে থাকি। তবে ভেন্টিলেশনে নিয়ে গেলে এটা খুব একটা সফলতা অর্জন করবে না। যেমন প্লাজমা থেরাপির ক্ষেত্রেও তাই বলা হয়েছে যে কোনটা কখন গিয়ে কাজ করছে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তবে আমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে আমাদেরকে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তার মধ্যে প্লাজমা থেরাপি, অক্সিজেন, ভেন্টিলেশন এবং এই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, এসব নিয়ে তো অবশ্যই। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন, যাদের পরিবারে চিকিৎসক আছেন এবং যারা এই সম্বন্ধে জানতে চাচ্ছেন বা বিষয়গুলি সম্বন্ধে জানতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বিভিন্ন জার্নাল ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝতে পারবেন করোনা ভাইরাস অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির কোনো কম্বিনেশনে কোনো কিছু হচ্ছে কিনা। দেশের বাইরে আমি যে সমস্ত কথা বলি সব জার্নাল ভিত্তিক কথা বলি, ডকুমেন্টেড কথা বলি, উইদাউট ডকুমেন্টেশন আমি কোনো কথা বলি না। তবে একটু যদি কোনো জায়গা থেকে, কোনো থেরাপি থেকে একটু বাঁচার আশা বা আলো পাওয়া যায়, সেটাই আমি বলার চেষ্টা করি বা শেয়ার করি। সেজন্যই আজকে আমার এই ভিডিওটি, এই স্পিচটি। এবং আমি বলবো আবারও যে আমি আপনাদেরকে কখনোই অনুরোধ করব না, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনাকে নিয়ে
চিন্তিত থাকেন এবং আপনার পরিবারকে নিয়ে চিন্তিত থাকেন, আপনার প্রিয়জনকে নিয়ে চিন্তিত থাকেন, আপনি আপনাদের দেশকে ভালোবাসেন, তাহলে সেই দায়িত্ববোধের জায়গা থেকে ভিডিওটি আপনারা শেয়ার করবেন। এবং এই ভিডিওটা শেয়ার করলে আপনার থেকে একজন না 10জন আপনি জনকে সচেতন করতে পারবেন। আমি যদি আপনাদেরকে বিভিন্ন জার্নাল ঘেটে আপনাদেরকে সচেতন করতে পারি, তাহলে একটা অনেক কিছু তো শেয়ার করছেন, এই আপনারা শেয়ার করে কেন আপনারা জানাতে পারবেন না? কারণ সবার হাতেই তো এখন ফেসবুক, মোবাইল, সব কিছুই এখন সবার হাতে। এখন সবাই লকডাউন কন্ডিশনে, সবাই খাবার ছবি দিচ্ছে, সবাই ভালো ভালো মজার খাবার ছবি দিচ্ছে, ভালো ভালো ঈদের ছবি দিচ্ছে, কেউ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কেউ শিষ্টাচার মেনটেন করছে না, সেই ছবিগুলো আমরা দেখছি, সেগুলো শেয়ার করছে, সমালোচনা, আলোচনা, কত কিছু শেয়ার করছে। কিন্তু সচেতনতামূলক পোস্টই তো শেয়ার করতে হবে আপনাদেরকে, শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক নির্দেশনাবলী দিয়েছেন, আমি জানি না আপনারা এটা নির্দেশনাবলী কতটুকু মানছেন, তবে তিনি রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রপ্রধানের নির্দেশনাবলী মেনে চলা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সরকারি যারা চাকরিজীবী আছি, যারা বেসরকারি চাকরিজীবী, একজন দেশের নাগরিক হিসাবে একজন রাষ্ট্রপ্রধানের সমস্ত নির্দেশনাবলী মেনে চলা আমাদের একান্ত কর্তব্য। কারণ উনি যে নির্দেশনা দিবেন সেটা নিশ্চয়ই অমূলক কোনো নির্দেশনা নয়, উনি অনেক কিছু চিন্তা করে, অনেক কিছুকে মাথায় রেখে উনি নির্দেশনাবলী দিবেন। আর আপনারা অবশ্যই, বিশেষ করে চিকিৎসক এবং বিশেষ করে যারা এই করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতির সাথে আপনারা চলাফেরা করছেন, আমাদের মতো চিকিৎসকরা অবশ্যই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, প্লাজমা থেরাপির মতো করে চিন্তা করবেন, যেটাকে হেপারিন থেরাপি দিয়ে কিভাবে রক্ত জমাট না বাঁধানো যায়, এবং রক্ত জমাট বাঁধলে যে ফুসফুস সহ অন্যান্য অর্গান অকেজো হয়েও যে করোনা রোগে আক্রান্ত হয়ে রোগী মারা যেতে পারে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সেভাবেই কিন্তু আমাদেরকে করোনা যুদ্ধে জয়ী হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম আমি আজকে, শুধুমাত্র আপনাদেরকে সচেতন, আপনারা যদি কথাগুলো বুঝতে না পারেন, সাধারণে অতি অসাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে অন্তত সচেতন করুন। কারণ আপনার ফ্রেন্ড লিস্টে কেউ না কেউ একজন চিকিৎসক আছে, অবশ্যই সেও সচেতন হবে বিষয়গুলো সম্বন্ধে। আর আমার মনে হয় অনেকেই সচেতন হয়ে গেছে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে আছে। God bless you. God save Bangladesh. God save the world. We shall overcome. Thank you so much.